নতুন একটা ভিডিও। কালকে আমরা ঠিক যেখান থেকে শেষ করেছিলাম, মানে ইম্পর্টেন্ট অঙ্কের ভিডিও যেখান থেকে শেষ করেছিলাম, আজকে আবার সেই জায়গা থেকে আরম্ভ হবে। তো সামনে মাধ্যমিক পরীক্ষা, তো সবার জন্যই ওয়েলকাম। আর সবাই দেখো ভিডিওটা, সবাই ভালো লাগবে আশা করি। তো চলো শুরু করা যাক। তো কালকে আমরা শেষ করেছিলাম করণী থেকে, ঠিক আছে? 9.1 আমাদের শেষ হয়েছিল। তো আজকে আমরা করণীর পর থেকে আরম্ভ করছি। আজকে প্রথমে আমরা গোলক শুরু করছি। গোলকের 12 নম্বর একটা অঙ্ক আছে, দেখো। সরি, 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কতে তিনটে ছোট ছোট গোলক আছে। তিনটে এরকম ছোট ছোট গোলক আছে, তাদের প্রত্যেকের ব্যাসার্ধ বলে দিচ্ছি। যেমন এর হচ্ছে 3, এর হচ্ছে 4, আর একটা 5। তো তিনটে গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করেছে। আগে জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে অঙ্কটা কিন্তু ইজি হয়ে যাবে। এবারে এটাকে গলালে কি হবে? এর আয়তন, এর আয়তন আর এর আয়তন, তিনটের আয়তন যা হবে, এই বড় গোলকটার আয়তন কিন্তু সেম হবে। বলেছে এই বড় গোলকটার ব্যাসার্ধ কত বার করতে হবে। তোমরা সবাই জানি যে ব্যাসার্ধ হচ্ছে r, আর আয়তনের ফর্মুলা কি? 4/3 পাই r কিউব। এটা হচ্ছে গোলকের আয়তনের ফর্মুলা। তাহলে লিখতে পারি আমরা 3 সেমি ব্যাসার্ধে গোলকের আয়তন কত হবে? 4/3 থাকবে পাই, আর r এর ভ্যালু কত? 3। তাহলে আমরা লিখতে পারি 3 কিউব। এটা হচ্ছে cm কিউব। যেহেতু সেমি আছে আর আয়তন সবসময় আমাদের কিসে হয়? কিউবে হবে। সেটা সেন্টিমিটার হোক কি মিটার, আমাদের সবসময় কিন্তু এটা কিউবে আসবে। তাহলে পরেরটা আমরা কত হচ্ছে? 4 সেমি। তাহলে 4 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কত হবে? সেম টাইপের, এটা শুধু কত হবে? 4 কিউব। আবার সিমিলারলি 5 সেমির জন্য করবে, এটা হবে 5 কিউব। এবার দেখো এই তিনটাকে তো গলিয়েছে, তিনটাকে গলালে তিনটার আয়তন পাবো। তাহলে এই তিনটার আয়তন যা হবে, এই বড় গোলকের আয়তন কি হবে? সেম হবে, কারণ এর আয়তন এর আয়তন এর আয়তন যোগ করেই তো আমরা এই চাপ তৈরি করেছি। তাহলে আমরা লিখতে পারি শর্ত অনুযায়ী। আচ্ছা, আরেকটা জিনিস বলেছে যে এটা আয়তন, এটা ব্যাসার্ধ কত হবে বড় গোলক। তাহলে আমরা লিখতে পারি, ধরি বড় গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, তাহলে আয়তন কত হবে? আয়তন হবে এটা 4/3 পাই, ক্যাপিটাল আর যদি ধরি তাহলে আর কিউব। এবারে এই তিনটা আয়তনকে যদি আমি যোগ করি তাহলে কি হবে? এই আয়তনটা পেয়ে যাব। তাহলে শর্ত অনুযায়ী তোমরা লিখবে 4/3, তিনটা আয়তনকে আগে যোগ দিয়ে লিখতে হবে। তাহলে এবার তিনটা আয়তনকে যোগ করি আমি কি পাবো? এই বড় গোলকের আয়তন পাবো। তাহলে বড় গোলকের আয়তন যা লিখেছি সেটা লিখবো। এবার দেখো 4/3 আর পাইটা তিনটে জায়গাতেই আছে, তাহলে 4/3 আর পাই আমি কমন নিতে পারি, কারণ সব জায়গাতেই আছে। তাহলে কি থাকবে? 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, আর এখানে এটা থাকছে। তাহলে দেখো 4/3 পাই আর 4/3 পাই কি হবে? দুটো দিক থেকে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে থাকছে কত? 27, কারণ 3 কিউব করলে 27, 4 কিউব 64, আর 5 কিউব হচ্ছে 125। এবার হচ্ছে কত? আর কিউব। এবার এই তিনটাকে প্লাস করলে কত হচ্ছে? তিনটাকে প্লাস করলে কত হচ্ছে? দেখো এই তিনটাকে প্লাস করলে হচ্ছে 216। এবার এখানে আর কিউব আছে, তাহলে আর ইকুয়ালস টু কত হয়ে যাবে? 216। এটার অ্যানসার কত হবে? 6 হবে। কিভাবে হবে? এটাকে তোমরা যদি এলসিএম করো,
যদি 6 দিয়ে এলসিএম করো তাহলে এইটা আসবে 3 তে 6, তার মানে এটা হচ্ছে 6 কিউব, আর এটা পাওয়ারে এটা হচ্ছে কিউব রুট, তাই এটা 1/3 হয়ে যায়, তাহলে 3 3 কেটে যায়, এটা হচ্ছে आंसर 6। তাহলে আমরা পেয়ে গেল আর ভ্যালু হচ্ছে 6। সুতরাং বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। এই অঙ্কটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এবং অনেকবার পরীক্ষায় এসেছে, তো তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। এরপরে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। এর ঠিক পরেরটাই হচ্ছে 10 নম্বর অঙ্ক। তো সেটা তোমরা কিভাবে করবে? 10 নম্বরটা কি বলেছে, আগে কোশ্চেনের মানেটা বুঝতে চেষ্টা করো যে কোশ্চেনটা কি বলতে চাইছে, তারপরে তার ফর্মুলা ইউজ করো। 10 নম্বরে যেটা আছে, একটা অর্ধগোলাক যদি গম্বুজ, তো গম্বুজ কেমন হয়? অর্ধগোলাক যদি গম্বুজ এরকম টাইপের একটা অর্ধগোলাকৃতি, যেহেতু অর্ধগোল তাই গোলটা পুরো গোল না, গোলটা কিন্তু অর্ধেক, নিচেরটা করলে পুরো গোল হতো। এর ব্যাস বলেছে, এর ব্যাস বলেছে 42। আচ্ছা, ব্যাস যদি 42 বলে তাহলে ব্যাসার্ধ তোমরা জানো, ব্যাসার্ধ 8 মানে কত হয়? এটার অর্ধেক হয়, তাহলে হবে 21 ডেসিমিটার। ব্যাস যা বলবে ব্যাসার্ধ কত হয় ঠিক তার অর্ধেক হবে। এটা সবসময় মনে রাখবে যে ব্যাস নিয়ে আমাদের কিন্তু কোনো কাজ হবে না, আমাদের সবসময় কি ব্যাসার্ধ বার করতেই হবে। আচ্ছা, এবারে বলেছে এটাকে রং করেছে, রং করতে খরচা হয়েছে, এখানে লিখে রাখি 1 স্কয়ার মিটারে খরচা হচ্ছে 35 টাকা। 35 টাকা 1 স্কয়ার মিটার খরচা হচ্ছে, এটা বলে দিয়েছি। আচ্ছা, রং কোথায় করা হয়? যে কোনো জিনিসের রং কোথায় করা হয়? বাইরে করা হয়, ভিতরে করা হয়। কিন্তু এখানে বলে দিয়েছে যে উপরিতলটা রং করবে, উপরিতলটা মানে হচ্ছে বাইরের পোরশনটা রং করছে, ভেতরে কিন্তু কোনো রং হয়নি। তাহলে বাইরের পোরশন রং করা মানে এটা কি বলে? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল মানে হচ্ছে বাইরেরটা। তা তোমরা জানো পার্শ্বতলের ক্ষেত্রফল কি? গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল তোমাদের বার করতে হবে। পার্শ্বতলের ক্ষেত্রফল গোলকের ক্ষেত্রে যেটা হয়, এটা কিন্তু অর্ধগোলক আছে। গোলকের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কয়ার, কিন্তু যদি অর্ধগোলক তাই অর্ধেকটা রং করতে হবে। তাহলে 4 এর অর্ধেক কত? 2, তাহলে ফর্মুলা হবে 2 পাই আর স্কয়ার। ঠিক আছে, তাহলে 2 পাই আর স্কয়ার মানে 2 পাই এর হলো হচ্ছে 22 এর 7, আর এর হলো আমাদের বার করছি 21। তাহলে এটা কাটাকুটি করে অ্যানসারটা হচ্ছে গুণ করতে হবে, এটা গুণ করলে হচ্ছে অ্যানসার 2772 বর্গ ডেসিমিটার। ঠিক আছে, আমাদের ডেসিমিটারে ছিল তাই এটা বর্গ ডেসিমিটার, কিন্তু দেখো কোশ্চেনটাতে আছে 1 স্কয়ার মিটার, তাহলে বর্গ ডেসিমিটার থেকে আমাদের আনতে হবে বর্গ মিটার। তাহলে কি করব আমরা? তখন এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব। তাহলে কি হবে? 100 দিয়ে ভাগ করলে দুটো শূন্য আছে, তো দুটো শূন্য যেহেতু আছে তাই দুটো সংখ্যার আগে ঠিক একটা পয়েন্ট বসে, তাহলে আমাদের হয়ে যাবে বর্গ মিটার। ঠিক আছে, আমি অঙ্ক যাতেই করতে পারি না কেন, আমাদের কোশ্চেন যেটা দিয়েছে আমাদের আলটিমেটলি কিন্তু সেটাতে কনভার্ট করে দিতে হবে। আমি অঙ্ক করেছিলাম বর্গ ডেসিমিটার, কিন্তু আমাদেরকে বর্গ মিটারে কনভার্ট করতেই হবে, কারণ নাহলে আমি কিন্তু ওই 35টাকে কিছু করতে পারবো না। তাহলে আমাদের বেরিয়ে গেছে এত বর্গ মিটার আমাদের রং হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি যে 1 বর্গ মিটারের খরচা, 1 বর্গ মিটার কত খরচা? 35 টাকা। তাহলে এত বর্গ মিটার খরচা কত? 2772 বর্গ মিটার খরচা কত হবে? তাহলে এর সঙ্গে আমরা কি করব? 35 কে গুণ করব। তাহলে দেখো খুব কঠিন কিন্তু কিছু জিনিসটা নাই, জিনিসটাকে বুঝতে হবে, তারপর তার ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলাকে সবসময় মুখস্থ রাখতে হবে যে কোনটার কোন ফর্মুলা। আর একটা কাজ তোমরা করবে, যেটা হচ্ছে যতগুলো চ্যাপ্টার আছে
যতগুলো চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টারের যে যে ফর্মুলা আছে, সেটা গোলক হোক, শঙ্কু হোক, সবই একটা আলাদা জায়গায় লিখবে। তাহলে কি হবে, দেখলে মনে পড়ে যাবে যে এইটা এই করবো, এই জিনিসটা আমরা করবো। ঠিক আছে, তো এইটাকে গুণ করলে অ্যান্সার আসছে 970.2, মানে 970 টাকা আর 20 পয়সা, এত টাকা আর কি আসছে। তো এরকম টাইপের যদি অঙ্ক আসে তাহলে তোমরা খুব আরামসে করতে পারবে। এরপর আমরা পরেরটাই যাবো। পরেরটা যেটা আছে সেটা হচ্ছে তার পরেরটাই 11 নম্বরটা, সরি 11 নম্বরটা না, 13 নম্বরটা করা দরকার, কারণ 13 নম্বরটা পরীক্ষায় কয়বার এসছে পরীক্ষায়। তো 13 নম্বর যেটা আছে সেটা হচ্ছে একটা ভূগোলক আছে। ভূগোলক মানে কেমন? ভূগোলক মানে যারা একটা গ্লোব, যেগুলো ম্যাপ হয় তোমরা দেখেছো ভূগোল বইতে, গ্লোব আছে যার ব্যাসার্ধ বলে দিয়েছি। ব্যাসার্ধ বলে দিয়েছি কত? 14 সেমি। তাহলে 8টা বলে দিয়েছে 14, ব্যাসার্ধ বলে দিয়েছে, মানে আমাদের কোনো অসুবিধা নেই। যদি ব্যাস বলতো তাহলে কিন্তু আবার 2 দিয়ে ভাগ করতে হতো। তাহলে ব্যাসার্ধ বলে দিচ্ছে। আর কি বলেছে যে 0.7 সেমি, 0.7 সেমি দুটো ফুটো আছে গোলকটাতে। এই গোলকটা তোমরা দেখবে সবসময়, এই গোলকটা কিন্তু একটা জিনিসের উপর বসে থাকে, গ্লোব। তো যেখানটা বসে আছে ধরো সেখানটা একটা ফুটো আছে, আর ধরো উপরটা একটা ফুটো করা আছে। তো সেই ফুটোটার সাইজ হচ্ছে কত? 0.7 সেন্টিমিটার। সেই গোলের ব্যাসার্ধ, মানে যে ফুটোগুলো আছে সেই ফুটোগুলোর ব্যাসার্ধ হচ্ছে এত সেন্টিমিটার। তাহলে ফুটো মানে কিরকম হয়? জিনিসটা গোল হয়। আমাদের বার করতে হবে আগে এই গোলটা, মানে দুটো ফুটোর এরিয়া কত। তাই আমরা লিখতে পারি দুটি ছিদ্রের ক্ষেত্রফল। আচ্ছা, এখানে হচ্ছে দুটো জিনিস গোল, কিন্তু তাহলে গোলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার। এবার যে দুটো ছিদ্র আছে তাই জন্য 2 পাই আর স্কয়ার। ঠিক আছে, তো এবার এখান থেকে আমরা বার করতে পারি, আমরা 2টা লিখলাম, পাই এর মান 22/7, আর এর মানটা হচ্ছে 0.7। এটা হোল স্কয়ার, তাহলে 2 * 22/7 * 7/10 * 7/10। এবার এটা অ্যানসার হচ্ছে, করে দেখতে হবে কত হচ্ছে। এটা ক্যালকুলেশন করো তোমরা, 22 * 2 আর 7। আর নিচে এটা কিন্তু কাটাকুটি করবে না, আগেও বলেছিলাম যে নিচে যদি দেখো 100 বা 10, এটা দেখো 10 * 10 100 হয়ে যাচ্ছে, তাহলে কাটাকুটি করার চেষ্টা করবে না, তোমরা ডাইরেক্ট গুণ করবে। এটা ডাইরেক্ট গুণ করলে হচ্ছে এটা উপরে হচ্ছে 308 আর নিচে আসছে 100। তার মানে দুটো ফুট কি, দুটো জাস্ট জিরো আছে, তাহলে দুটো নাম্বার আগে আমি পয়েন্ট বসাতে পারি। ঠিক আছে, তাহলে এত বর্গ সেমি। ক্ষেত্রফল কিন্তু সবসময় বর্গ সেমি, বর্গ ডেসিমিটার, বর্গ মিটার এরকম হবে। আর আয়তন কিন্তু সবসময় ঘন দেবে, ঘন সেন্টিমিটার, ঘন মিটার, এইসব। এটা একটু ইউনিটগুলো একটু বুঝে তোমরা দেবে। এবার দুটো ছিদ্রের ক্ষেত্রফল পেয়ে গেছি। আমাদের এখন কি বলেছে, ওই দুটো ছিদ্র বাদ দিয়ে, ওই দুটো ছিদ্র বাদ দিয়ে বাদ বাকি জায়গার ক্ষেত্রফলটা কত। এবার তাহলে আমাদের দুটো ছিদ্রের ক্ষেত্রফলটা কি করতে হবে, এই পুরো ক্ষেত্রফল থেকে বিয়োগ করতে হবে। তার মানে পুরো ক্ষেত্রফলের ফর্মুলা কি, গ্লোব যেটা আছে, গ্লোব বা যেটা বলো গ্লোবের ক্ষেত্রফল বার করতে হবে। গ্লোবের ক্ষেত্রফল কি হবে, গ্লোবের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে গ্লোবের ক্ষেত্রফলের ফর্মুলা কি তোমরা জানো যে
এটা কি, এটা হচ্ছে গ্লোব মানে গোলক। তাহলে গোলকের বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল, তার ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে গোলকের ক্ষেত্রফল এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 4 পাই r স্কয়ার। তাহলে 4 থাকছে 22 এর আর এর ভ্যালু হচ্ছে কত 14 সেমি। ঠিক আছে, এই 14 সেমি কিন্তু পুরো গ্লোবের ব্যাসার্ধ। খেয়াল রাখবেন, এটা কেটে গেলে অ্যানসার আসছে এটা। আচ্ছা, এটা আর একটা 14 থাকবে, তাহলে এটা গুণ করলে হচ্ছে 44 ইনটু 56। তাহলে এটা গুণ করলে 2464 বর্গ সেমি, এই অ্যানসারটা আসছে। ঠিক আছে, তো আমরা পেলাম কি, এটা পেলাম কি পুরো গ্লোবের ব্যাসার্ধ ক্ষেত্রফল পেয়েছি। তাহলে আমাদের বার করতে হবে এখন এই দুটো ছিদ্র যেটা আছে ছিদ্রটাকে বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়া মানে বিয়োগ, তোমরা জানো সঠিক। তাহলে দুটো ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল থেকে আমরা কি করব, এই ক্ষেত্রফলকে বিয়োগ করে দেবো, সিম্পল। সুতরাং এখন লিখবে তোমরা যে দুটি ছিদ্র বাদ দিয়ে বাকি যেটা বলেছে, প্রশ্ন যেটা বলেছে বাকি ধাতব অংশের ক্ষেত্রফল, আমি শুধু মাইনাসটা করে দিচ্ছি। এটা মাইনাস করলে অ্যানসার আসবে। এটা মাইনাস করার সময় যেহেতু পয়েন্টের পরে দুটো নাম্বার আছে, তাই জন্য এটাকে এইভাবে সাজাতে হবে। পয়েন্টের পরে এটাকে দুটো জিরো দিতে হবে, তারপরে 3.08। এই মাইনাস করে দিবেন, তোমরা খেয়াল করবে অনেক সময় ভুল হয়ে যায়। এটার অ্যানসার আছে 2460.92 বর্গ সেমি। তো এই টাইপের কিছু অঙ্ক তোমরা প্র্যাকটিস করো। দেখো কোশ্চেনে কিন্তু এখন যে কোশ্চেনগুলো আসছে মাধ্যমিকে সেটা হচ্ছে যে ভ্যালু কিন্তু সবসময় চেঞ্জ করে দেয়। অঙ্কের যে ভ্যালু আছে, তোমরা বইতে যে ভ্যালু পাবে কোশ্চেন পেপারে কিন্তু সেই ভ্যালু না পেতে পারো, কারণ কোশ্চেন পেপারে কিন্তু ভ্যালু চেঞ্জ করতেই হবে। এই মানটা কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু অঙ্ক কিন্তু চেঞ্জ হবে না। অঙ্কের ভ্যালুটা পাল্টে যাবে, টেকনিক কিন্তু একই থাকবে। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ওই চ্যাপ্টারটি 14 নম্বর অঙ্ক, গোলকের একটি পয়েন্ট আমরা 14 নম্বর অঙ্ক। এর ঠিক পরের আমরা সেটা হচ্ছে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা লোহার গোলক আছে। একটা লোহার গোলক, আবার এর ব্যাসার্ধ বলে দিয়েছে 8। সেটাকে কি বলেছে, গলাতে হবে। এটাকে গলাতে হবে, গলিয়ে এটাকে কনভার্ট করতে হবে, কি গলাতে হবে, গলিয়ে ছোট ছোট কিছু এরকম গোলক তৈরি করতে হবে, ছোট ছোট গোলক তৈরি করতে হবে যাদের ব্যাসার্ধ হবে 1 সেমি, যাদের ব্যাসার্ধ হবে 1 সেমি। তো বলেছে এরকম কটা গোলক তৈরি করা যায়। জিনিসটা একই, একটু বুঝবে যে গলালে কিন্তু আমাদের আয়তন পাই আমরা। তো গলানো মানে হচ্ছে আয়তন, আর রং করা বলুন, উপরে কিছু ঘেরা বলুন, যাই বলুন না কেন, ক্ষেত্রফল। তাহলে আমাদের আয়তনের ফর্মুলা লাগবে, এখানে কিন্তু অন্য কিছু লাগবে না, এখানে কিন্তু আয়তনের ফর্মুলাই লাগবে। তাহলে আমাদের প্রথমে এটা আয়তন বার করতে হবে, এর আয়তনটাই বার করব। এর ব্যাসার্ধ কত বলেছে, 8 বলে দিয়েছে বড় গোলকটা। তার মানে লিখবো যে বড় গোলকের আয়তন 4.3 পাই আর কিউব, 4.3 পাই 8 কিউব। এটা এত ঘন সেমি হবে, এটা আছে, এটা হচ্ছে সেমিতে আছে, তাহলে এটাও কি হবে, ঘন সেমি হবে বা সেমি কিউব লিখতে পারো। এরপর যেটা আছে, এই 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কিছু বল আছে। এবার কটা বল আছে আমি জানি না, আমাকে বার করতে হবে। তাহলে আমাকে ধরতেই হবে যে ধরি বা মনে করি xt বল আছে। আগে তাহলে সমস্যা লেখো যে ধরি xt বল তৈরি করা যাবে। ঠিক আছে, ধরি xt বল তৈরি করা যাবে। তাহলে এবার xt বলের আয়তন কত হবে, x খানা বল আছে, তাহলে x খানা বলের একটা আয়তন আছে,
তাহলে এক্সটি বলের মানে এই ছোট ছোট বলগুলো বা গুলিগুলো যাই হোক না কেন, এক্সটি বল হোক বা এক্সটি গুলি হোক যাই হোক, এক্সটি বলের আয়তন কত হবে? এক্সটি বলের আয়তন হবে 3 পাই 1 কিউব ইনটু এক্স। ঠিক আছে, এক্সটা কেন আসছে? কারণ এক্স খানে তো আছে, আমি তো এক্স খানে ধরেছি যে এক্স খানা বলের আয়তন হবে, তাহলে এটা আমাদের ফর্মুলা 4 পাই। এবার আরটা কত? এখানে হচ্ছে আর বলে দিয়েছিল 1 সেমি, এখানে আর বলেছিল 1 সেমি, তাহলে 4 পাই 1 কিউব ইনটু এক্স, এক্সটা থাকবে। এবার কি হবে? এর আয়তন যা হবে এই এই এতগুলোর আয়তন কি হবে? সেম হবে, কারণ এইটাকে গলিয়েই তো ছোট ছোট বল তৈরি করেছে, এইটাকে বদলে যা হবে সেই আয়তনেরই অন্যান্য বল তৈরি হবে, 6টা কি 7টা কি যটা হবে। তাহলে দুটো আয়তন কি করতে হবে আমাদের? ইকুয়াল করতে হবে। তাহলে শর্ত অনুযায়ী বলে তোমরা লিখতে পারো 3 পাই 1 কিউব ইনটু x ইকুয়ালস টু 3 পাই 8 কিউব। এবার দেখো 4 পাই, এখানেও 4 পাই কেটে যাচ্ছে, আর 1 কিউব করলে কিন্তু সেই 1 ই হবে। তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে? 8 কিউব মানে হচ্ছে 512। তাহলে আমাদের কতগুলো বল তৈরি হলো? 512 খানা বল। 512 খানা এরকম বল আমরা ছোট ছোট বল তৈরি করতে পারবো। তো এটা দেখে নাও, এরকম টাইপের একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় অনেক সময় এসেছে। আচ্ছা, এরপরে একটা আছে যেটা এখানে কই দিচ্ছি, এরপরে হচ্ছে শর্ট কোশ্চেন দেখবে এসে যেটা আছে শর্ট কোশ্চেনের 4 দাগ নম্বর বলেছে যে s কিউব বাই v স্কয়ার এর মান কত? আচ্ছা, s কিউব বাই v স্কয়ার, এখানে s মানে কি আগেটা বলতে বুঝতে হবে যে s মানে কি। s মানে যেটা বলেছে সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এখানে যা অঙ্ক হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র গোলকেরই অঙ্ক হচ্ছে, শুধুমাত্র গোলকের চ্যাপ্টারই আমি কিন্তু শুরু করেছি, পরের চ্যাপ্টার কিন্তু এখন যাইনি, তাই যা ফর্মুলা সব কিন্তু গোলকেরই ফর্মুলা যা আছে এটা দিয়ে হবে। তাহলে s টা হচ্ছে কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল তোমরা জানো 4 পাই r স্কয়ার, এটাকে কিউব করতে হবে, কারণ s কিউব বলা আছে, তাহলে এটাকে লিখো কিউব। আর v মানে আয়তন 4 পাই r কিউব, এটাকে আবার স্কয়ার করতে বলেছে। আচ্ছা, 4 এটাকে কি করব? এটা যেরকম লেখা আছে তাহলে 4 কিউব করলে কত হবে? 4 কিউব করলে 64, এটা হবে পাই কিউব, এটা হবে r কিউব, এটা কত হবে? 16 হবে। 4 স্কয়ার আছে, 4 স্কয়ার হলো 16, 3 স্কয়ার হলো 9 ইনটু পাই স্কয়ার, সরি এটা r স্কয়ার হতো, এটা দেখা হয়নি, এটা 4 পাই r স্কয়ার হবে, তাহলে 3 টু এটা 6 হয়ে যাবে, ঠিক আছে। আর পাই স্কয়ার এটাও 6 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে r6 কেটে যাচ্ছে, পাই স্কয়ার আর পাই কিউব মানে একটা পাই থাকছে। আচ্ছা, এটাকে উল্টে লেখা যাবে 64 ইনটু, এটা উল্টে যাবে 9/16, আর পাইটা থাকছে একটা পাই, 16 4 যা 64, তাহলে 9 4 যা হচ্ছে 36, তাহলে আমাদের অ্যানসার আসছে 36 পাই। এরকম টাইপের একটা অঙ্ক পরীক্ষায় এসেছে, তাই তোমরা এটা প্র্যাকটিস করো। হয়তো কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, হয়তো এখান থেকে 3 জায়গায় ফুল করো কি v এর জায়গায় অন্য কিছু করো, পাল্টে যেতে পারে, কিন্তু ফর্মুলা কিন্তু পাল্টাবে না। এই ফর্মুলাটা কিন্তু সবসময় মুখস্থ করার চেষ্টা করবে, ফর্মুলাটাই কিন্তু আসবে। আর আমরা বুঝতে হবে যে কোন ফর্মুলা আমি অ্যাপ্লাই করব, তার উপর কিন্তু বেস করে অঙ্কটা হবে। এরপরে যে অঙ্কটা আছে 5 এর অঙ্কটা, এরপর অঙ্কটা হচ্ছে একদম লাস্ট অঙ্ক, এই চ্যাপ্টারের একদম লাস্ট অঙ্ক, জাস্ট এর পরের অঙ্কটাই 5 এর অঙ্ক। তো ভাইবাটা কি আছে?
বলেছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করেছে। একটা গোলক ছিল, তার যে ব্যাসার্ধ ছিল সেই ব্যাসার্ধটা হচ্ছে 50% বেড়েছে, আগে যা ছিল সেখান থেকে 50% বেড়েছে। আগে কত ছিল বলেছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কতটা বাড়বে? তাহলে বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? আমাদের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা পাই আর স্কয়ার। এবার এটা বলেছে 50% বেড়েছে। 50% বেড়েছে কি? ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ 50% বেড়েছে। আচ্ছা, আগে ব্যাসার্ধ কত ছিল? আগে ব্যাসার্ধ ছিল আর, আগে আর ব্যাসার্ধ ছিল, তাই জন্য বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে 50% বাড়লে কতটা? 50% বাড়লে হচ্ছে r ইনটু 50/100। তাহলে এতটা বেড়েছে। এটা কিন্তু এখন হয়নি, এতটা কিন্তু বেড়েছে, সেটাকে ভালো করে বুঝতে, যে এটা কিন্তু আমরা করলাম পরে, এটা কিন্তু এখন অ্যানসার নয়। আগে ছিল ব্যাসার্ধ r, এখন হলো কত? এখন r তো ছিলই, r আগে থেকে ছিল, তার সঙ্গে বাড়লো আরো, এতটা কিন্তু বেড়েছে r/2। তাহলে আমাদের হচ্ছে 2, আমাদের এখন হচ্ছে এইটা ব্যাসার্ধ, এত একক। তাহলে এখন ক্ষেত্রফল পাল্টে যাবে, সুতরাং এখন ক্ষেত্রফল কত হবে? 4 পাই r স্কয়ার, আর এর ভ্যালুটাই হচ্ছে এখন কত হয়ে গেছে, এটাই হচ্ছে এখন r। তাহলে r টাই হচ্ছে 3r/2। এখন আগে আমাদের ব্যাসার্ধ ছিল হচ্ছে শুধু r, অনলি r ছিল, তাই 4 পাই r স্কয়ার। কিন্তু এখন যে 50% ব্যাসার্ধ বেড়েছে, তাহলে ব্যাসার্ধই হয়ে গেছে 3r/2, তাহলে ওই r এর জায়গায় হবে 3r/2 তার স্কয়ার। তাহলে এটা হচ্ছে 4 পাই 9r স্কয়ার বাই 4, 4 4 কেটে যাচ্ছে, 9 পাই r স্কয়ার। আচ্ছা, আগে ছিল 4 পাই r স্কয়ার, এখন আছে 9 পাই r স্কয়ার। তাহলে বেড়েছে না কমেছে? নিশ্চয়ই বেড়েছে, 4 এর থেকে 9 হওয়া মানে নিশ্চয়ই বেড়েছে। এবার কতটা বেড়েছে? কতটা বেড়েছে? তাহলে বেড়েছে হচ্ছে, তার জন্য কি করতে হবে? মাইনাস করতে হবে আমাদের। মাইনাস করলে হচ্ছে আমাদের বেড়েছে 5 পাই r স্কয়ার। আচ্ছা, এখানে অঙ্কিত বলেছে শতকরা কতটা বেড়েছে। এখানে যদি বলতো যে কতটা বেড়েছে বলো, তাহলে অঙ্ক এখানেই কিন্তু শেষ। ভালো করে ওই জন্য অঙ্ক কিন্তু করতে হবে। শতকরা বেড়েছে আর শুধু বেড়েছে, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে, অনেক তফাৎ। যদি শুধু বেড়েছে বলতো তাহলে এখানে অঙ্ক শেষ হয়ে যেত। আমাদের কোশ্চেনে বলেছে শতকরা বেড়েছে, তাহলে শতকরা বেড়েছে বললে কি করতে হবে? শতকরা বেড়েছে বললে কি করতে হয়? প্রশ্ন মনে রাখবে, এটা শুধুমাত্র এই ক্ষেত্রে নয়, অনেক সময় আমাদের ইন্টারেস্টের অঙ্ক বা লাখপতির অঙ্কতে এই অঙ্ক আসতে পারে। সেইখানে অনেক সময় বলে যে শতকরা কতটা বেড়েছে বা কমেছে। তো সেই ক্ষেত্রে কি হয়, যতটা বেড়েছে সেটা থাকে উপরে, যতটা বেড়েছে সেটা উপরে থাকবে। আর প্রথমে যা ছিল, প্রথমে ছিল কত? 4 বাই r স্কয়ার, সেটা থাকবে নিচে ইনটু 100। তাহলে এটা পাই r স্কয়ার কেটে যাচ্ছে, 4 25 যা, আর 25 যা হচ্ছে 125। তাহলে কতটা বেড়েছে? শতকরা 125, শতকরা বেড়েছে হলো 125। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এরকম টাইপের অঙ্ক কিন্তু 50% না বলে কিন্তু 60% বলুন, কি বলুন, কমেছে। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলে রাখি, যদি বলে কমেছে, যদি এখানে বলতো 50% না বেড়ে বলতো যদি 50% কমেছে, তখন জাস্ট একটাই কাজ হবে, এখানটা মাইনাস হয়ে যাবে, আর কিচ্ছু হবে না। কমেছে মানে কি, জিনিসটা কমবে, তার মানে কম মানে কি, মাইনাস, তার মানে কি হবে, সব মাইনাস হবে, ঠিক আছে। তখন অ্যানসারটা পাল্টে যাবে, অ্যানসার পাল্টে গেলে এখানে ভ্যালু পাল্টে যাবে, কিন্তু জিনিসটা সেই একই কিন্তু। আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে ভেদের অঙ্ক।
এরপর যেটা আছে ডাইরেক্ট হচ্ছে ভেদের অঙ্ক। ভেদের 3-4টে অঙ্ক আছে যেটা খুব আসে পরীক্ষায়। তার মধ্যে একটা কথার অঙ্ক আছে আর বেশিরভাগ হচ্ছে প্রমাণ করা। প্রমাণ করা হলো কেমন, যেমন 6 দাগের 1 এর অঙ্ক, 6 দাগের 1 2 এই অঙ্কগুলো খুব আসে। 6 দাগের 1 এর অঙ্ক আছে x + y ভ্যারিজাস x - y হলে দেখাও যে, আমি আর পুরো টুকছি না, মুখে বলছি, এটা দেওয়া আছে, বলেছে এটা হলে দেখাও যে x² + y² এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। 6 দাগের 1 এর মধ্যে তোমাদের ফলো করবে, তোমাদের এইটাকে টুকতে হবে, এটা যেহেতু দেওয়া আছে। আর একটা হচ্ছে ওটা প্রমাণ করতে হবে। তাহলে এটা থেকে আমাকে ওইটাকে প্রমাণ করতে হবে। কিভাবে করব, আমরা প্রথমে এই জিনিসটাকে টুকবো আর প্রমাণ করতে হবে কোনটা, আমাদের এইটাকে প্রমাণ করতে হবে। তো আমাদের একটু প্রমাণটাও দেখতে হবে, প্রমাণটা না দেখলে আমরা এটা বুঝতে পারবো না কিভাবে করব। তো যেহেতু এখানে স্কয়ার আছে, ভালো করে বুঝবে, যেহেতু স্কয়ার আছে, আমাদের আগে যেটা কাজ সেটা হচ্ছে একটা ধ্রুবককে নিয়ে আসা। এখানে আমাদের ভ্যারিজেস গুলো দিয়ে একটা ইকুয়াল টু চিহ্ন দিতে হবে এবং একটা ধ্রুবক আনতে হবে, এবং এটাকে লিখতে হবে যে k = অশূন্য ধ্রুবক। ঠিক আছে, আমি বারবার আর লিখছি না, তোমরা কিন্তু সবসময় যেখানে k লিখছো না কেন সেখানে এই জিনিসটাকে লিখতে হবে, সেটা k হোক বা অন্য কিছু যাই হোক, সেটাকে ধ্রুবক লিখতে হবে। এবারে এই জিনিসটা ইনটুতে আছে, এই জিনিসটাকে যদি নিচে আনি তাহলে এটা ডিভাইডে আসবে। এবার আমরা কি করব, এবার আমরা হোল স্কয়ার করব, কারণ দেখো এখানে কিন্তু স্কয়ার আছে আর এখানে আমাদের স্কয়ার নেই, কিন্তু তাহলে আমাদের কি করতে হবে, একটা স্কয়ার আনতে হবে। তাহলে আমরা যদি এরকম লিখি স্কয়ার x + y, তাহলে এদিকে স্কয়ার করতে হবে। তাহলে এই জিনিসটা কি করলাম, উভয় দিকে বর্গ করে পাই। একটা জিনিস মনে রাখবেন, এখানে যা করছি সেটা কিন্তু পাশে আমাদেরকে লিখতেই হবে যে কি করছি। এটা কি করেছি, উভয় দিকে বর্গ করে পাই, মানে দুদিকেই আমরা কি করেছি, স্কয়ার করেছি। তাহলে দুদিকে স্কয়ার করলে এটা আসছে। এবার আমরা করব যেটা যোগ ভাগ প্রক্রিয়া। কালকে আমরা দেখেছি যে যোগ ভাগ প্রক্রিয়া কেমন করে, উপরের জিনিসটাকে দুবার লিখতে হয় আর নিচের জিনিসটাকে একবার প্লাস একবার মাইনাস দিয়ে লিখতে হয়। তাহলে এদিকে যা করব এদিকেও আমাকে তাই করতে হবে। এর নিচে কিছু নেই, মানে আমাদের 1 ছিল, তাহলে 1 ছিল মানে একবার +1 একবার -1। আর এখানে আমরা কি করেছি, এখানে আমরা করেছি যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে লিখব যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ক্লিয়ার এতক্ষণ? এই অঙ্কগুলো কিন্তু খুব সোজা। আগের যে অঙ্কগুলো ছিল পাটিগণিত, তাতে অনেক ফর্মুলা, এটা কি বলতে চাইছে, অনেক কিছু করতে লাগে। এখানে কিন্তু 20 মিনিট কিন্তু অতটা কঠিন নয়, শুধু স্টেপগুলো এখানে মনে রাখতে হবে যে আমরা এটার পর কি করতে চাইছি। তাহলে দেখো এইটা হচ্ছে একটা ফর্মুলা এসে গেছে, x + y² + x - y²। এটা হচ্ছে আমাদের 2x² + y² এর ফর্মুলা, আর নিচেরটা হচ্ছে 4xy এর ফর্মুলা। এবার এত বড় জিনিসটাকে, এই জিনিসটাকে আমরা অন্য কিছু লিখতে পারি, একটা m লিখতে পারি। আবার এখানে লিখতে হবে, তাহলে এই জিনিসটা হচ্ছে ধ্রুবক, আবার m টাও একটা ধ্রুবক। তাহলে m এই জিনিসটা ধ্রুবক, m ও একটা ধ্রুবক, এটাও একটা ধ্রুবক। তাই এত বড়টাকে না লিখে আমরা একটা শুধু ছোট করে m লিখতে পারি। এবার দেখো 2 2 4 হয়ে যাচ্ছে। তাহলে এই 2টাকে আমরা এখানে আনতে পারি। তাহলে 2টা ডিভাইডে আছে, দুই পাশে গেলে ইনটু হয়ে যাবে। সুতরাং x² + y² xy = 2m। আবার দেখো 2m এই জিনিসটা একটা ধ্রুবক, সেটা 2 থাকুক আর 3 থাকুক, তার সঙ্গে যাই থাকুক না সেটা ধ্রুবকের আন্ডারে চলে আসে। তাহলে আমরা এই ধ্রুবকটাকে পুরোটাকে বাদ দিয়ে লিখতে পারি আমরা এরকম ভাবে যে x² + y² ভ্যারিজাস xy, কিংবা xy টাকে তোমরা লিখতে পারো আগে তারপরে করতে পারো, এটা ডাইরেক্ট করা যায়, এটা এখানে লিখতে হবে প্রমাণিত।
আচ্ছা এবারে x y টা এই পাশে এলো কি করে, x y টা এই পাশে ভাগে আছে, এই পাশে এটা গুণ হবে। একটা স্টেপ আমি মিস করেছি, একটা স্টেপ আমি করিনি, আমি ডাইরেক্ট স্টেপ ধরে করেছি। এখানে কি করতে হতো, এটা x y টা এখানে গুণ করতে হতো, x y টা গুণ হতো, এই জিনিসটা থাকতো। পরের লাইনে কি হতো, এই জিনিসটা উঠে যেত, উঠে গেলে কি হবে, এই যে ইকুয়াল টু চিহ্ন আছে এই চিহ্নটা কিন্তু এই ভ্যারিজাস চিহ্ন হয়ে যাবে। কারণ এই ভ্যারিজাস চিহ্ন কখন হয়, যখন কোনো ধ্রুবক থাকে না। তারপর বুঝবে যখন কোনো ধ্রুবক নেই, এই লাইনে কিন্তু কোনো ধ্রুবক, এখানে কিন্তু কোনো ধ্রুবক আমি নিইনি, তাই জন্য ভ্যারিজাসটা আনতে হচ্ছে। তো এই আমরা আবার দেখে নেবে। এর পরের টি কম্পোনেন্ট হচ্ছে এর এইখানে যে কটা অঙ্ক আছে তিনটে 6.1 2 3, এই সবকটা অঙ্কই কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, সবকটা অঙ্কই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর পরেরটা আমরা আসছি, আমরা ঠিক এর পরেরটাই যে আসবো 6 এর 12 6 এর এর পরেরটাই অঙ্কটাই যেটা হলো, এর পরেরটাই 6 এর 2 এর যে অঙ্কটা আছে সেটা তোমরা দেখবে একটু একই জিনিস আগেরটার মতন, x y ভ্যারিজাস x y হলে প্রমাণ করো x কিউব y কিউব ভ্যারিজাস x কিউব y কিউব, এই অঙ্কটা দেওয়া আছে। তার আগেরটার মতনই, আগেরটাতে কি ছিল, আগেরটাতে এখানে স্কয়ার ছিল। এই অ্যানসারটা যেটা বলেছে সেটাকে দেখে কিন্তু আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে কি করব। তো যেহেতু স্কয়ার ছিল তাই আমরা কি করেছি, বর্গ করেছি। এখানে কিন্তু 3 আছে মানে কিউব আছে, তাহলে কিউব তাহলে কি করব, y দিয়ে ঘন করব। তো এইখানটা কিন্তু তোমাদের আগে বুঝতে হবে যে কি আছে। তাহলে আগেরটার মতই হবে, একটা ধ্রুবক আনতে হবে। এখানে তোমরা লিখবে যে k ভেদ ধ্রুবক, আবার এই জিনিসটা ইনটুতে আছে তবে ডিভাইডে আসবে। এবারে আমরা কি করব, এখানে আমরা যোগফল প্রক্রিয়া করব। আমি ডাইরেক্ট করে দিচ্ছি, একবার যোগ দিয়ে নিচেরটাকে, একবার বিয়োগ দিয়ে নিচেরটা যখন লিখব, বিয়োগ দিয়ে যখন নিচেরটা লিখব তখন -x আর মাইনাসে মাইনাসে প্লাস হয়। যদি তোমরা না ভালো বুঝতে তাহলে একবার যোগ দিয়ে ব্র্যাকেট দিয়ে লিখবে নিচেরটাকে, আবার মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে নিচেরটাকে লিখবে, ঠিক তার পরের স্টেপে দেখবে জিনিসটা এরকম এসে গেছে। আমি ডাইরেক্ট করলাম, ডাইরেক্ট করলে কিন্তু অনেক সময় মাইনাস প্লাসে ভুল হয়, তো এটা একটু দেখে করব। আর এখানে লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, তাহলে এখানে কেটে যাচ্ছে 2x আর 2y। আবার দেখো এই জিনিসটা একটা ধ্রুবক, তাহলে ওইটাকে না লিখে বারবার একটা মান ধ্রুবক আনতে পারি, তাই তোমাদেরকে লিখতে হবে যে এইটা ইকুয়ালস টু ধ্রুবক। আবার 2 2 কেটে যাচ্ছে, তাহলে এবার দেখো x আর y এসে গেছে। এখানে কি আছে, x কিউব y কিউব, এখানে x y আছে। তাহলে আমরা কি করতে হবে, আমাদের এখানে মাথায় 3 আছে, তাহলে মাথায় 3 আনতে গেলে আমাদের কি করতে হবে, ঘন করতেই হবে। তোমরা বুঝতে পারছো যে ঘন যদি না করি তাহলে এখানে 3 কোনো রকমই আসবে না। তাহলে ঘন মানে হচ্ছে দুদিকে 3 3 করে দেবো, আর একদিকে কিন্তু কিউব হয় না, ঘন কিন্তু দুদিকেই করতে হবে। যাই করি না কেন আমাদের কিন্তু সেটা দুটো দিকেই করতে হবে, সেটা ভালো করে বুঝবে। আর যা করবো সেটা এপাশে লিখবো যে উভয় দিকে ঘন করে পাই। এবার বুঝতে পারছো এখানে একবার যোগ আছে একবার বিয়োগ আছে, তাহলে এখানে আমাদের চলে এসেছে x কিউব y কিউব, একবার যোগ একবার বিয়োগ মানে যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া আমরা করে দিলেই আমাদের অ্যানসার মিলে যাবে। আর যোগ ভাগ প্রক্রিয়া এদিকেও করতে হবে, আর এখানে আমরা লিখবে যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এবার দেখো জিনিসটা চলে এসেছে x কিউব y কিউব, নিচে x কিউব মাইনাস y কিউব এসেছে। এবার এই জিনিসটা পুরোটাই একটা ধ্রুবক রাশি, তাহলে এই জিনিসটা উঠে গেলে কি হবে, এটা ভাগে আছে, এটা বসে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এটা যদি এদিকে চলে আসে তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি, সুতরাং x কিউব y কিউব ভ্যারিজাস x কিউব y। এবারে এই যে ইকুয়ালস টু ছিল এটা ভ্যারিজাস কেন হলো, ইকুয়ালস টু থেকে ভ্যারিজাস কেন হয়, কারণ এখানে একটা ধ্রুবক রাশি ছিল। ধ্রুবক যেখানেই থাকে সেখানে কিন্তু ইকুয়ালস টু চিহ্ন বসে। এখানে দেখো কিন্তু কোনো ধ্রুবক রাশি নেই, যদি আমি এখানে ইকুয়ালস টু দিই তাহলে কিন্তু আমাকে একটা ধ্রুবক রাশি আনতে হবে। তাহলে এই জিনিসটা এসে গেছে মানে আমাদের ধ্রুবক রাশি কিন্তু উঠে গেছে। এবার তোমরা লিখে দেবে পাশে প্রমাণ।
তো এর ঠিক পরের অঙ্কটা 6 এর দাগে যে 3 এর অঙ্কটা আছে সেটাও খুব ইম্পর্টেন্ট। 6 এর দাগের আর 7 এর দাগের অঙ্কগুলো কিন্তু সবগুলোই তোমাদের প্র্যাকটিস করতে হবে। ছয়ের দাগে 3 এর যে অঙ্কটা আছে সেটাও একই জিনিস, x প্লাস y ভ্যারিয়েস x মাইনাস y এর প্রমাণ করো, একটা জিনিস দেওয়া রয়েছে। তো এখানে প্রথমে যেটা করতে হচ্ছে, প্রথমে কিন্তু সবগুলোতেই একই ফাংশন হচ্ছে, একই ভাবে একটা ধ্রুবক আনতেই হচ্ছে সব সময়, এখানে লিখতে হবে ধ্রুবক বলে। এবার এখানে হচ্ছে এটা নিচে চলে আসছে আর একটা কে এসে যাচ্ছে, তোমরা সবাই দেখবে একটা এই জিনিসটা কিন্তু বারবার হচ্ছে। এই জিনিসটা কিন্তু তাহলে কমন হয়ে যাচ্ছে, 1 নম্বর অঙ্ক 2 নম্বর অঙ্ক 3 নম্বর অঙ্ক সবেতেই কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই হচ্ছে। এর ঠিক পরের স্টেপে তোমরা কি করবে, যোগ ভাগ প্রক্রিয়া আছে, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে এই জিনিসটা হচ্ছে, এদিকেও যোগ ভাগ প্রক্রিয়া করবো কারণ একদিকে হয় না, এবার লিখতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, তাহলে কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে 2x 2y = আবার এটা একটা ধ্রুবক লিখতেই পারি আমরা, p বলি কি m বলি কি s বলি যাই বলি না কেন, এখানে আবার লিখবে তোমরা যে যেহেতু p = এই জিনিসটা আমরা পাচ্ছি, এই k + 1 আর k - 1 এখানে লিখতে হবে = আবার এটা কনস্ট্যান্ট টার্ম মানে ধ্রুবক, সেটাও লিখতে হবে ধ্রুবক একটা, ঠিক আছে। আবার দেখো এখানে 2 আর 2 কেটে যাচ্ছে, সুতরাং x = py লিখতে পারি, কেন, কারণ y টা ইনটুতে ছিল, y টা এবার p এর সঙ্গে গুণ হয়ে গেলে কত হবে, py হয়ে যাবে, তাই এটা হয়ে গেল। আমাদের প্রমাণ করতে হবে এখন যেটা, সেটাকে এখন লিখব, যেটা প্রমাণ করতে হবে সেটাকে আমরা বাই আকারে লিখব, কি আছে ax by আর px qy এই দুটো জিনিস দেওয়া আছে, তাহলে x এর জায়গায় কি করব, x এর জায়গায় x এর ভ্যালুটা লিখব py, আর এটা যেমন আছে এটাকে লিখব a ডট x এর যে ভ্যালু আছে py সেটাকে লিখলাম, আর by তো লিখতেই হবে, by আছে, আবার p লিখলাম, x এর জায়গায় লিখব py আর এটা qy। এবার দেখো y কমন যাচ্ছে, এখান থেকে y আছে এখানে y আছে, y কমন নিলে ap প্লাস p, এখানে y কমন নিলে আচ্ছা এখানে y কমন নিলে এটা হচ্ছে p স্কয়ার প্লাস q, এখানে y কেটে যাচ্ছে। আবার দেখো এই জিনিসটা একটা যেটা আছে এটা তো একটা ধ্রুবক আছে, তাই এটা ধ্রুবক মানে আমরা করতে পারি এই জিনিসটা এখানে চলে আসবে, এটা ডিভাইডে আছে এটার পাশে ইনটু তে হয়ে যাবে, এটাকে লিখতে পারি আমরা m বলে, যেহেতু m = এই জিনিসটা এই ab প্লাস b এখানে লিখবো আর p স্কয়ার বাই q নিচে লিখবো, এটা একটা ধ্রুবক আছে। তাহলে আমরা পেলাম কি এইটা বাই এইটা = m মানে একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এই জিনিসটা নিচেরটা ভাগে আছে, নিচেরটা যদি এদিকে আসে তাহলে জিনিসটা গুণ হয়ে যাচ্ছে, আর গুণ হয়ে যাওয়া মানেই হচ্ছে আমরা পরের লাইনে লিখতে পারি এটা যে ax ভ্যারিয়েস দিয়ে আমরা লিখব প্রমাণিত, আর ভ্যারিয়েস উঠে গেল মানে ভ্যারিয়েস এসে গেল মানে ইকুয়ালসটা উঠে যাবে, খুব সহজে তোমরা অঙ্কগুলো করতে পারো। এবার আমরা যেটা আসছে 7 এর দাগের অঙ্কতে আসছে, 7 এর দাগে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট আসবো 7 এর দাগের অঙ্ক। 7 এর দাগের যে অঙ্কটা আছে একের অঙ্কটা, সেটাতে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যারিয়েস ab, এটা দেওয়া হচ্ছে, সেখান থেকে প্রমাণ করতে হবে a প্লাস b ভ্যারিয়েস a মাইনাস b, সেখান থেকে a প্লাস b ভ্যারিয়েস a মাইনাস b প্রমাণ করতে হবে। এই অঙ্কগুলো কি হয়েছে, এই অঙ্কগুলো আগের অঙ্কটা যেটা করেছি আমরা, এই অঙ্কগুলো ঠিক তার উল্টো, দেখবে আগের অঙ্কটাতে এইটা দেওয়া ছিল, বলেছিল এটা প্রমাণ করতে,
হয়েছে। এখন এইটাই দেওয়া রয়েছে, বলেছে এইটা প্রমাণ করতে। জিনিসটা যেটাই হোক, আমাদের আগে প্রথমে যেটা করতে হয় সেটা তোমরা করবে। একটা কনস্ট্যান্ট টার্ম আনতে হবে, এখানে লিখতে হবে যে কে ইকুয়ালস টু ভেদ ধ্রুবক। এবারে এই এবিটা ভাগে গুণে আছে, এটাকে আমরা যদি এখানে আনি তাহলে এটা ভাগে আছে। এবার আমরা কি করব, একটা 2 দিয়ে ইনটু করব। 2 ইনটু করলাম না, 2টা ইনটু করলাম এবির সঙ্গে, আসলে কিন্তু করলাম কি 2 দিয়ে ভাগ করে এসেছি দুই জায়গায়। তাহলে লিখতে হবে 2 দ্বারা উভয় দিকে ভাগ করে পাই, এটা তোমরা লিখে নেবে। 2 দ্বারা উভয় দিকে ভাগ করেছি। কেন ভাগ করলাম, ভাগটা করতে হবে তার কারণ হচ্ছে এরপরে যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া করি, এখানে আমি আবারও বলছি পাটিগণিত জিনিসটা নয়, এখানে কিন্তু স্টেপ তোমাকে মনে রাখতে হবে যে এরপরে আমরা কি করে অ্যান্সারটা খুব তাড়াতাড়ি মেলাতে হবে। এটা কিন্তু আরো অনেক প্রসেস আছে, কিন্তু এইটা আমার মনে হয় সব থেকে খুব তাড়াতাড়ি করা যাবে। এবার যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া করি, তাহলে একবার প্লাস 2ab একবার মাইনাস 2ab, এপাশেও তাই। এবার দেখো এটা একটা ধ্রুবক টার্ম এসে গেছে, এখানে তোমরা লিখবে যোগ ভাগ প্রক্রিয়া। এবার দেখো এই যে উপরের জিনিসটা আছে এটা কিন্তু একটা ফর্মুলা, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, আর এটা কি, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। দুটোই যেহেতু হোল স্কয়ার তাই আমরা বাইরে আমি স্কয়ার দিতে পারি, দুটোই তো স্কয়ার। এটা a প্লাস b হোল স্কয়ার, এটা নিচেটা a মাইনাস b হোল স্কয়ার। তাই আমি বারবার না লিখে কি করলাম, একটাই স্কয়ার। আর এখানে তোমরা লিখবে যেহেতু m ইকুয়ালস টু এই জিনিসটা k প্লাস 2 আর k মাইনাস 2 ইকুয়ালস টু, এটা একটা ধ্রুবক টার্ম। এবার এই স্কয়ারটা পাশে গেলে কি হবে, এবার এই স্কয়ারটা এর পাশে গেলে রুট হয়ে তোমরা সবাই জানো। এবার রুট হোক বা কিউব রুট হোক, যাই হোক না কেন, জিনিসটা একটা ধ্রুবক টার্ম। তাহলে ধ্রুবক যে এসে গেছে, আর দেখো a প্লাস b a মাইনাস b এসে গেছে, তাহলে a প্লাস b a মাইনাস b, তাহলে এই জিনিসটা আমরা এখানেই করলেই ডাইরেক্ট লিখতে পারি যে a প্লাস b ভ্যারিয়াস a মাইনাস b প্রমাণিত। এভাবে খুব সহজেই কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে। আর একটা জিনিস মনে রাখবে, 6 দাগের যে অঙ্কগুলো হয়েছে 7 দাগের অঙ্কটা ঠিক তার উল্টো অঙ্ক হচ্ছে। এবার আমরা ঠিক পরেরটাই আসবো, 7 দাগের 2 এর অঙ্কটা। তাহলে তাহলে 2 এর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে x কিউব প্লাস y কিউব ভ্যারিয়াস x কিউব মাইনাস y কিউব, এটা দেওয়া রয়েছে। এটা দেওয়া রয়েছে, বলেছে প্রমাণ করতে হবে। ওই আগে যেটা ছিল ওটাই বলেছে প্রমাণ করতে, এটাই প্রমাণ। তো একইভাবে আমরা আবার সেই করবো, ধ্রুবককে আনবো একটা, এখানে লিখতে হবে যে এটা ভেদ ধ্রুবক। এবারে কি করবো আমরা, এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। তো যোগ ভাগ প্রক্রিয়া করলে কি হবে, একটা কেটে যাচ্ছে, এবার সব তাই হবে। এখানে আমরা লিখতে পারি এটা p, এখানে আমরা লিখবে যে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। p লিখলাম কেন, এটা আবার একটা ধ্রুবক এসে গেছে, তাই এত বড় p না লিখে আমি শর্টে লিখতে পারি p। তাহলে আবার লিখতে হবে যে p ইকুয়ালস টু এই জিনিসটা লিখব, ইকুয়ালস টু আমরা ধ্রুবক লিখব। এবার দেখো দুটোরই তো কিউব আছে, তাই আমরা এটাকে এইভাবে লিখতে পারি x বাই y হোল কিউব। তার মানে হচ্ছে দুটোর মাত্রাতেই কিউব আছে, x এর মাত্রাতেও কিউব, y এর মাত্রাতেও কিউব। তাহলে এই কিউবটা যদি এপাশে যায় তাহলে কি হবে, কিউব রুট হবে। এবার কিউব রুট হোক আর যাই হোক, জিনিসটা সেই ধ্রুবকই থাকছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো x বাই y চলে এসেছে, আর এখানে আছে x প্লাস y আর x মাইনাস y। তাহলে এখন একটাই স্টেপ করে যাচ্ছে যে আমাদের যোগ ভাগ প্রক্রিয়া করতে হবে, আর কিছু কিন্তু নেই। তাহলে এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করি। আচ্ছা, তারপরে তাহলে আমরা কি করব, এবারে একটাই স্টেপ আছে এরপরে যে যোগ ভাগ প্রক্রিয়া, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে x প্লাস y আর x মাইনাস y করতে হবে। তাহলে আমরা যদি যোগ ভাগ প্রক্রিয়া করি, আর তার আগে একটা এই এটাকে না লিখে আমরা
আর একটা m লিখতে পারি, আর লিখতে পারি যে m মানে এটা, আর এটাও একটা ধ্রুবক রাশি। যাতে জিনিসটাকে এক অর্ডারে না লিখে ছোট জিনিস আমরা লিখতে পারি, তাই জন্য আমরা m লিখলাম। এরপর যোগফল প্রক্রিয়া করে দিলেই কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সারটা মিলে যাবে। তাহলে দেখো তোমরা চলে এসেছে অঙ্ক স্টেপটা যেটা এসেছে, এবার এটা একটা ধ্রুবক রাশি, তাহলে জাস্ট এই জিনিসটাকে আমরা এপাশে করে দেবো, আর এটা ভেরিয়েবল হয়ে যাবে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু স্টেপ কিন্তু খুব মুখস্থ করতে হবে, স্টেপগুলো কিন্তু একদম মুখস্থ না রাখলে তোমরা কিন্তু অঙ্কটা করতে পারবে না। এরপর যেটা আছে সেটা হচ্ছে শঙ্কুর অঙ্ক। এতক্ষণ আমরা ভেদ অঙ্ক করছিলাম, ভেদের অঙ্ক করছিলাম, তো ভেদের অঙ্ক হয়ে গেছে এখন। এরপর আমরা শঙ্কুর অঙ্কতে ঢুকবো। শঙ্কুর অঙ্কে শর্ট কোশ্চেনগুলো চলে আসে, শর্ট কোশ্চেনের 4 দাগের অঙ্ক। শর্ট কোশ্চেনের যে 4 দাগের অঙ্কটা আছে সেটা হচ্ছে একটা জিনিস বলেছে, সেটা পরে বলছি আমি। এইটার মান বার করতে বলেছে, এইটার মান বার করতে বলেছে। এখানে h মানে কি? h মানে হচ্ছে হাইট, কার হাইট? এটা আমরা করছি কার? শঙ্কুর অঙ্ক, তাহলে শঙ্কুর হাইট মানে উচ্চতা, আর শঙ্কুর ব্যাসার্ধ। আচ্ছা, শঙ্কু কেমন হয়? শঙ্কু এরকম টাইপের একটা হয়, এর একটা হাইট আছে, একটা h আছে, একটা l আছে, একটা r আছে। l মানে হচ্ছে কি? ওই স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট হাইট মানে হচ্ছে এই ঢালুটা, এইটার যে একটা উচ্চতা আছে এইটাকে l বলে, আর লম্বা উচ্চতাকে h বলে, আর নিচেরটা ব্যাসার্ধ বুঝতে পারছো, কারণ নিচেরটা হচ্ছে একটা গোল, তাই বলে হচ্ছে ব্যাসার্ধ। এর মান চেয়েছে। আর একটা জিনিস বলেছে, কি বলেছে? যে শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের যে ক্ষেত্রফল সেই দুটো সমান। শঙ্কুর যে আয়তন আছে আর পার্শ্বতলের যে ক্ষেত্রফল আছে সেই দুটোকে সমান বলছে। তাহলে শঙ্কুর আয়তন তোমরা ডাইরেক্ট লিখতে পারো শর্ত অনুযায়ী বলে, যেহেতু 2 নম্বরের কোশ্চেন। শঙ্কুর আয়তন মানে হচ্ছে 1/3 পাই আর স্কয়ার h, আর পার্শ্বতলের ক্ষেত্র হচ্ছে পাই আর l, এই দুটো সমান। এবার দেখো পাই আর কেটে যাচ্ছে, তাহলে h/3 থাকছে, আর এই পাশে l এর যে ভ্যালু, l এর ফর্মুলা কি? l এর ফর্মুলা হচ্ছে √h² + r²। এটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা। তোমরা জেনেছো যে পিথাগোরাসের ফর্মুলা কি হয়? সমকোণী ত্রিভুজ হয়। এবার সমকোণী ত্রিভুজ মানে দেখতে এটা আর শঙ্কুটাকে, তাহলে এইটা হচ্ছে অতিভুজ, অতিভুজের স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে l এর ফর্মুলা হচ্ছে √h² + r²। এই ফর্মুলাটা তোমরা মুখস্থ করে রাখবে, এটা কিন্তু একটা ফর্মুলা। তাহলে l এর জায়গায় আমরা লিখতে পারি √h² + r²। এবার আমরা কি করব? দুদিকে বর্গ করব। তাহলে বর্গ করলে কি হচ্ছে? h/3 এর হোল স্কয়ার আর এইটার হোল স্কয়ার আমরা পাচ্ছি। আচ্ছা, এইখানে একটা r থেকে যাবে, একটা r এখানে থেকে গেছে, কারণ এখানে r² ছিল আর এখানে একটা r ছিল। তাহলে এখন আমাদের কি হচ্ছে? r²h²/9। এইটা কি হবে? এই যে রুট আছে, রুটটা উঠে যাবে, কারণ স্কয়ার করে রুট করলে স্কয়ার রুটটা হয় না, রুটটা থাকে না। এইবার দেখো আমাদের কিন্তু করতে হবে 1/h² + 1/r²। তাহলে আমরা কি করব? এই যে উপরে r²h² আছে, এটা উপরে আছে মানে গুণে আছে, তাহলে গুণ থেকে এই পাশে আনলে কি হবে? এটা ভাগে আসবে। তাহলে যদি ভাগে আসে এটা, তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি এরকম করে h²/r²h² প্লাস r²/r²h²। তাহলে একটা কেটে যাচ্ছে, কেটে গেলে আমাদের পড়ে থাকছে 1/h² প্লাস 1/r², আর এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 1/9। এই অঙ্কটা কিন্তু এই চ্যাপ্টারের খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা প্র্যাকটিস করার চেষ্টা করো। আর এর ঠিক পরেরটাই, এর ঠিক পরের একটা অঙ্ক আছে, এই অঙ্কটার মতনই অনেকটা, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। 5 নম্বর অঙ্ক, সরি 5 নম্বর না, শর্ট কোশ্চেনের
2 এর দাগের অঙ্ক, এটা 14 দাগের 2। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 14 দাগের 2 এর অঙ্ক। সেটা কি আছে বলেছে শঙ্কুর পার্শ্বতলের যে ক্ষেত্রফল সেটা ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে প্রশ্ন অনুযায়ী বা শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি, আমরা জানি যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের যে ক্ষেত্রফল তার ভূমিতল মানে কোনটা, ভূমি মানে হচ্ছে এই নিচের এইটা, তাই নিচের এই ভূমিটা এটা কিন্তু একটা বৃত্তের মতো। তার বৃত্তের ফর্মুলা কি, পাই আর স্কয়ার। বৃত্তের যে এরিয়া হবে, বৃত্তের এরিয়ার ফর্মুলা বা ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কয়ার। তাহলে ভূমিতলের যে ক্ষেত্রফল, ভূমিতলের ক্ষেত্রফলটা কি বলেছে, ভূমিতলের ক্ষেত্রফলটা পার্শ্বতলের ক্ষেত্রফলটা ভূমিতলের যে ক্ষেত্রফল তার √5 গুণ। তাহলে এই জিনিসটা বলে দিয়েছি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল এটা, এইটা হচ্ছে ভূমিতলের যে ক্ষেত্রফল তার √5 গুণ, মানে এর সঙ্গে √5 গুণ করতে হবে। তাহলে আমাদের পাই আর কেটে যাচ্ছে, আবার সেই এল এসে গেছে। আগের অঙ্কটা তোমরা দেখেছো এল এর ফর্মুলা হচ্ছে √h²r², আর এখানে থাকছে √5 একটা r। আবার আমাদেরকে কি করতে হবে, উভয় দিকে বর্গ করতে হবে। তাহলে বর্গ করলে কি হবে, এটা কিন্তু লিখতে হবে যে উভয় দিকে বর্গ করে পাই। তাহলে থাকছে এইটা, রুটটা উপর থেকে ক্যান্সেল হয়ে যাবে। এবারে যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, r² এর পাশে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 5r² থেকে একটা r² করলে 4r²। তাহলে আবার আমরা h² আর এটা ইনটুতে আছে, এটাকে আনলে নিচে ডিভাইড হয়ে যাবে, এটা থাকবে 4/1। তাহলে এটাকে দুটো কি স্কয়ার আছে, এখানে আমি বলে দিচ্ছি। তাহলে দুটোকে স্কয়ার মানে কি লিখতে পারি, h/r² সমান r/1। এর ঠিক পরেরটা দিয়ে কি হবে, স্কয়ারটা পাশে রুট হয়ে যাবে, রুট হয়ে গেলে 4/1 রুট করলে কত হয়, 2/1। তাহলে আমরা লিখতে পারো যে h/r = 2:1। তো আজকে আপনার মধ্যেই থাক, কারণ গোলকের পরে কিন্তু একটা লম্বা সিলেবাস এখনো পড়ে রয়েছে। তো তার একটা নেক্সট ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সামনে আসবো। তো এতটা পর্যন্তই তোমরা প্র্যাকটিস করো, চেষ্টা করো। তো চলো আজকের মতো এখানে টাটা।